ছোট বড় সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠের আসর। আজকের গল্প রেস্ট হাউসের ভূত, লিখেছেন অরুণ রতন। সময়টা ছিল সেপ্টেম্বরের শেষের দিক। আবহাওয়া না গরম না ঠান্ডা। সামনেই পুজো। ঝুম্পিদের স্কুলে ছুটি পড়ে গেছে। কয়েকটা রাত কাবার হলেই ঢাকে কাঠি পড়বে। ঝুম্পির মনে খুশির জোয়ার। নতুন জামা, নতুন জুতো, প্যান্ডেলে প্যান্ডেলে বাবার সঙ্গে ঠাকুর দেখা, আরও কত মজা। ওদের বাড়িতে পুজোর কেনাকাটা ইতিমধ্যেই সারা। এখন শুধু মহাসপ্তমীর অপেক্ষা। এদিকে ঝুম্পির কাছে বিস্ময়করভাবে আর এক আনন্দের খোরাক হাজির হলো। এটা যেন উপরি পাওনা। মেঘ না চাইতেই বৃষ্টি। ঝুম্পির বাবার দুদিন অফিস ছুটি। উনি হঠাৎ প্ল্যান করে বসলেন দুরাত্রি দীঘার সমুদ্র সৈকতে কাটিয়ে আসবেন। উনি ভরা পুজোর মধ্যে বাড়ির বাইরে থাকতে অনিচ্ছুক। আবার পুজোর ঠিক পরেই ঘোরা বেড়ানো ওর মনোপুত নয়। কেননা এতে তার মেয়ের পড়াশোনার বিঘ্ন ঘটতে পারে। তাই পুজোর আগেই যখন সুযোগ পাওয়া গেল, তখন অমলবাবু তার সৎ ব্যবহার করতে মনস্থ করলেন। চুম্পির মাও এক কথায় রাজি। কাছে পিটিয়ে বেড়াতে উনিও খুব ভালোবাসেন। ঝুম্পির তো ডবল পাওনা। আনন্দের চোটে তাই আগের দিন রাত্রে ওর ভালো মতন ঘুমই হলো না। পরিকল্পনা মাফিক পরের দিন অমলবাবু স্ত্রী ও মেয়েকে নিয়ে কাক ভরে রওনা দিলেন, সঙ্গে সামান্য কিছু মালপত্তর। এসপ্ল্যানেডে এসে একটা ডিলাক্স বাসে চেপে বসলেন। অবশ্য আগে থাকতেই টিকিট কাটা ছিল। 3 সিটের একটা সাইডে ওদের বসার জায়গা। বাসে ওঠার মুখে অমলেনবাবু প্রচুর চিপস আর লজেন্স সঙ্গে নিলেন। সময় মতো বাস ছাড়লো। ঝুম্পি উচ্ছ্বাসে ওর মাকে জড়িয়ে ধরলো। কি আনন্দ! আমরা দীঘায় যাচ্ছি, সমুদ্র দেখব। সমুদ্র! ঝুম্পি এর আগে কখনো সমুদ্র দেখেনি। প্রায় 4.5 ঘন্টা বাসে চড়ে ওরা দীঘায় পৌঁছালো। একটানা অতক্ষণ বাসে চড়ে ক্লান্ত ঝুম্পির একটু ঝিমুনি এসেছিল। সমুদ্র পাড়ে বাস থামতেই ধর্মড়িয়ে উঠে দাঁড়ালো। কাঁচের জানলা থেকে মুখ বাড়িয়ে ঝুম্পি সমুদ্র দেখল। চোখে ওর ঘোর বিস্ময়। তো মনটা যেন কেমন খারাপ হয়ে গেল, কারণ দীঘায় তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। বাবা, তুমি যে বললে দীঘার আবহাওয়া এই সময় খুব সুন্দর থাকে, তবে বৃষ্টি হচ্ছে কেন? বাবা বললেন, আমিও তো তাই ভাবছি রে মা। কলকাতায় কেমন শুকনো খটখটে পরিবেশ, আর এখানে এমন বর্ষার ছোঁয়াচ। আসলে শরতের আকাশ বড় বিচিত্র। এই শুকনো, এই ভেজা। যাক গিয়ে কি আর হবে, ভাগ্যিস সঙ্গে ছাতা রেনকোট সবই এনেছি, নইলে বৃষ্টিতে ভিজে রাস্তাতেই চান করতে হতো। ওদের বাসটা যেখানে থামলো ঠিক সেখানেই ফুটপাত লাগোয়া পরপর 3টে ভাতের দোকান। এখানকার মাছ ভাত চচ্চড়ি বেশ সুস্বাদু ও সুলভ। তাই অমলবাবু এই চত্বরটার আশপাশেই কোনো একটা হোটেলে উঠতে চাইলেন। শুরু হলো হোটেল খোঁজাখুঁজির পালা। সামনে গুচ্ছের খানেক বাড়িতে শুধু অফিস ক্লাবের হলিডে হোম, আর যে কটা হোটেল আছে তার প্রত্যেকটাই হাউসফুল। কোনো জায়গা খালি নেই, সর্বত্র লোকে ভর্তি। অমলবাবু চিন্তাই করতে পারেননি পুজোর মুখে এই সময়টাতে এখানে এত টুরিস্ট থাকবে। মনে মনে বেশ বিরক্ত হলেন উনি। ঝুম্পির মা হতাশা জড়ানো গলায় বললেন, দীঘার সমুদ্রে এত টান! সবাই দেখছি একসঙ্গে দীঘায় এসে হাজির। বুঝলে, তোমার উচিত ছিল আগে থেকে কোনো হোটেল বুক করে রাখা। এখন কোথায় থাকবে শুনি? অবশেষে এ হোটেল সে হোটেল করতে করতে ছোট্ট এক টুকরো টিনের পাতে কালো রঙের একটা লেখা চোখে পড়ল, লাহা রেস্ট হাউস। অমলবাবু বেশ কৌতূহলের সঙ্গে এগিয়ে গেলেন সম্ভাব্য এই আস্তানাটার দিকে। একটা সাদা রঙের প্লাস্টার চটা গম্বুজ আকৃতি বিশাল একতলা বাড়ি। চারপাশে উঁচু উঁচু হাল ফ্যাশনের হোটেল বাড়ির ঘেরাটোপে ওই বাড়িটিকে চোখে পড়া শক্ত। বাড়িটার হাতা অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত। সারা হাতা ছোট বড় বুনো গাছের ঝোপ জঙ্গলে ভরা। এখানে সেখানে মুথো ঘাসের দাপাদাপি। তারই মধ্যে যেন গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে পুরনো এই রেস্ট হাউসটা। পুরো জমিটা কাঁটাতারের বেড়ায় ঘেরা। প্রথমে নজরেই বাড়িটাকে মনে হতে পারে যেন কোনো একটা হানা বাড়ি। আবার কেউ কেউ হয়তো বলবে এটা বহুকালের পরিত্যক্ত এক দুর্গ ছাড়া কিছুই নয়।
অত্যন্ত আগ্রহ নিয়ে অমলবাবু কাছের এক হোটেলের লোকজনদের জিজ্ঞাসাবাদ করলেন ওই লাহা রেস্ট হাউস সম্বন্ধে। ওই হোটেলের একজন পুরনো কর্মচারী অনেক কিছু জানালেন অমলবাবুকে। ওটা হলো এক ধনী পরিবারের সম্পত্তি। কলকাতার সুপরিচিত লাহা পরিবারের লোকজনদের ওটা হাওয়া বদলের জায়গা ছিল। বহুদিনের বাড়ি। তখন আজকের এই দীঘা কোথায়? সমুদ্র তটে মানুষের চক্ষুশূল ওই বোল্ডারগুলোও ছিল না। আর তখন এত হোটেল রেস্টুরেন্টও তৈরি হয়নি। চারিদিকে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। একদিকে আদিগন্ত সমুদ্রের জলরাশি, আরেকদিকে চওড়া তটের লাগোয়া ঝাউয়ের জঙ্গল। তখনকার দীঘার সৌন্দর্যই ছিল আলাদা। লাহাদের নজর ছিল বটে। ওই অত বছর আগে এমন একটা রাজকীয় বাড়ি বানিয়েছিল এমন একটা অদ জায়গায়। তবে অনেককাল আগেই ওরা এই বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। তার মূল কারণ শরিকি বিবাদ। অবশ্য আরও একটা কারণ শোনা যায়, বাড়িটা নাকি খুব অপয়া। শোনা যায় কোনো একজন শরিকের কর্তা বেশ কিছুদিন সপরিবারে বাস করেছিল। তবে তারা শেষমেশ কোথায় গেল, তাদের কি হলো, সে বিষয়ে এখানকার কেউ কিছুই জানে না। কিন্তু গত কয়েক বছর আগে কলকাতা থেকে আরেক শরিক এসে বাড়িটার কিছু সংস্কার করে হোটেল ব্যবসা চালু করেছে। নাম দিয়েছে লাহা রেস্ট হাউস। অমলবাবু এবারে আরও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, রেস্ট হাউসটা সত্যি কেমন? ওখানে ফ্যামিলি নিয়ে কি ওঠা যায়? বলেন কি মশাই, বিলক্ষণ উঠতে পারেন। বাইরে থেকে অমন দেখলে কি হবে, ভেতরে একেবারে 5 স্টারের কমফোর্ট। আর রুম চার্জও কিছু কম নয়। তাছাড়া উঠবো বললেই তো আর উঠতে পারবেন না, ঘর খালি আছে কিনা দেখুন। এখন তো আবার পিক সিজন টাইম কিনা। আসলে বাইরের ভুতুরে পরিবেশটার জন্য রেস্ট হাউসটা ঠিক সময় সমান কদর পায় না। তবে ওখানে আপনারা সচক্ষে গিয়ে দেখতে পারেন। ঘর খালি থাকলে মনে হয় আপনাদের অপছন্দ হবে না। তাহলে লাহা রেস্ট হাউসে গিয়েই দেখাই যাক। অমলবাবু ঝুম্পির মাকে কথাটা বলতেই তিনি ভুরু কোঁচকালেন। শেষে একটা নাচার হয়েই ঝুম্পির মা রাজি হলেন। কিন্তু তার আগে উদর পূর্তির প্রয়োজন। বেলা অনেক হয়েছে, খিদে পেটে ওদের হরিণ ছুটছে। তাই সামনের বসন্ত কেবিনে পেট পুড়ে ইলিশ মাছের ঝোল ভাত খেয়ে অমলবাবুরা চললেন লাহা রেস্ট হাউসে। রেস্ট হাউসের গিলগেটে তালা ঝুলছিল। ঝুম্পিদের দেখতে পেয়ে দূর থেকে এক পক্ক কেশ বৃদ্ধ গায়ে চাদর জড়িয়ে কুঁজো হয়ে ধীর পায়ে এগিয়ে এসে গেটের তালা খুলে দিলেন। মুখে কোনো সাড়া করলেন না। আচ্ছা, আপনাদের এখানে ঘর খালি আছে? আছে, 2টো শুট এখনো ফাঁকা। আসুন দেখবেন, চলুন। অমলবাবুরা 3জনে ইটের খোয়া বিছানো পথে মূল বাড়িটার দিকে হেঁটে গেলেন। দুপাশ থেকে বুনো গাছপালা হুমড়ি খেয়ে রাস্তার ওপর পড়ে আছে। ওগুলো সামলে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন বন বাদারের ভেতর দিয়ে পথ চলছে। হঠাৎ ঝুম্পি বাবার হাতটা কষে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বিনতি করলো, বাবা, আমার বড্ড ভয় করছে, তুমি অন্য কোথাও চলো। ঝুম্পির ভয় বেশানো গলা শুনে বৃদ্ধ ভদ্রলোক তড়িতে ঘুরে দাঁড়ালেন। ঝুম্পির দিকে খানিক স্থির দৃষ্টি রেখে ওর থুতনি ধরে আবদার করলেন, দিদি ভাই, তুমি দীঘা বেড়াতে এসেছো? স্কুলের ছুটি পড়ে গেছে বুঝি? বেশ, তা দিদিভাই তোমার নামটা যেন কি? বৃদ্ধর মুখে এতক্ষণ যে নিষ্প্রিয় ভাবটা ছিল তা নিমেষে বদলে গেল। পরিবর্তে ঝুম্পিকে দেখে তার মুখে স্নেহ ভালোবাসার যে আকুতি ফুটে উঠল তা লক্ষ্য করার মতো। ঝুম্পি যেন কত আদরের। পারলে ঝুম্পিকে বুকেই টেনে নেয়। বলো দিদিভাই, তোমার নাম বলো, সংকোচ কিসের? ঝুম্পি, ঝুম্পি ভট্টাচার্য। কোনো রকমে উত্তরটা দিয়েই সে বাবার হাতটা আরও জোরে চেপে ধরল। ঝুম্পির মা বেজার মুখে বললেন, যত্তসব, কি দরকার ছিল তোমার এ বাড়িতে আসার? দীঘায় কি আর অন্য কোনো হোটেল নেই? যাই হোক, প্রথম দিকে ওদের 3জনের মধ্যে যে ভয় ভাবনা ও আশঙ্কার আনাগোনা চলছিল তা অচিরেই দূর হলো। লাহা রেস্ট হাউসের মধ্যে ঢুকতেই ওদের তাক লেগে গেল। বাস্তবিকই এটা যে এক ধনী পরিবারের বাড়ি তা দেখলেই মালুম হয়। সারা বাড়ির দেয়াল, সিলিং, জানলা, কপাট উজ্জ্বল রঙে যেন ঝলমল করছে। সিলিং থেকে ঝুলছে বেশ কয়েকটি ক্লাট গাছের ঝাড়বাতি। দেয়ালে দেয়ালে সাজানো রয়েছে আলোর রকমারি শেড আর তেল রঙের অজস্র ছবি। এ তো সাধারণ রেস্ট হাউস নয়, এ যে অসাধারণ।
স্যুট বাছাইয়ের আগে অমলবাবু করিডোরে ঘুরে ঘুরে সারা বাড়ির ভেতরটা দেখে নিলেন। তারপরে দুটোর মধ্যে একটা বেছে নিলেন। সবাই মহা খুশি। স্যুট তাদের খুব পছন্দ হলো। অন্যটার তুলনায় তাদের স্যুটটা অনেক চমৎকার। তার একটা বড় কারণ হলো ওদের স্যুটটা হোটেলের গতানুগতিক অন্যান্য ঘরের মতো নয়, একেবারে ঘরোয়া ধাঁচের, যেন সাবেক আমলের কোনো পরিবারের একটা বাড়ি। দুটো ঘর নিয়ে একটা স্যুট, কাঠের আলমারি, আলনা, দেরাজ তো আছেই, আরও আছে দু ঘরে দুটো কাঁচ বসানো বিশাল দেয়াল আলমারি। একটা ঘরের দেয়াল আলমারিতে অগুন্তি পুরনো বই, আর আরেকটিতে দেশ বিদেশের অসংখ্য মনোমুগ্ধকর পুতুল, বিভিন্ন আকারের, নানান বিচিত্র সাজ পোশাকে অদ্ভুত সব পুতুল, পরিপাটি করে সাজানো। দেখলে মনে হয় যেন জীবন্ত। ঝুম্পি তো আনন্দে আত্মহারা। পুতুলগুলোকে জড়িয়ে ধরে ওর খুব আদর করতে ইচ্ছা করে। বাবা দেখো, মা দেখো, কি সুন্দর পুতুলগুলো, সত্যি এ ধরনের পুতুলের এমন সুন্দর অপূর্ব সংগ্রহ শৌখিন রুচিবান মানুষের পক্ষেই সম্ভব। এরকম একটা স্যুট পেয়ে ঝুম্পির মা বাবারও খুব ভালো লাগছে। মনে হচ্ছে হোটেল নয়, যেন কোনো বনেদি মানুষের বাড়িতে ওরা অতিথি হয়ে এসেছেন। তবে একটা ব্যাপারে অমলবাবুর একটা খটকা লেগে আছে। দুটো স্যুটের মধ্যে যখন পুতুলওয়ালা স্যুটটা পছন্দ করলেন, তখন রেস্ট হাউসের ওই বৃদ্ধ ভদ্রলোক কেমন যেন অবাক হয়ে অমলবাবুর মুখের দিকে তাকিয়েছিলেন একদৃষ্টে। ভাবখানা এমন যে এই স্যুটটা নিয়ে ওরা যেন মস্ত বড় ভুল করে বসেছে। ওই বৃদ্ধই এই রেস্ট হাউসের সর্বেসর্বা। উনিই রিসেপশনিস্ট, উনিই কেয়ারটেকার, উনিই ম্যানেজার, আর কাজের লোক বলতে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা। ওদিকে ঘরে ঢুকেই অমলবাবু একটা আরামকেদারে শরীর এলিয়ে দিলেন, আর ঝুম্পির মা আড়মোড়া ভাঙতে ভাঙতে দুধ সাদা বিছানায় শুয়ে পড়লেন। ঝুম্পি কিন্তু পুতুলওয়ালা আলমারির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর মুখ দেখে মনে হচ্ছে ও যেন গভীর চিন্তায় মগ্ন। সবাই নীরব। আরাম কেদারে দুলতে দুলতে সহসা অমলবাবু বলে উঠলেন, নাও তোমরা এবারে ড্রেস চেঞ্জ করে নাও, বিকেলে সমুদ্র দেখতে বেরোবো। আমরা যাব নিউ দীঘায়, ওখানে অমরাবতীর লেকে বোটিং করব। তারপর সমুদ্রের তীর ঘেঁষে হাঁটা পথ ধরে ফিরে আসব। গোধূলির সমুদ্র তটে ভ্রমণ, আহ দারুণ সুন্দর। আরও সুন্দর সমুদ্র মাঝে সূর্যের উদয়, ওটা দেখব আগামীকাল কাক ভোরে। দুপুরে হালকা ছোট্ট একটা ভাত ঘুমের পর অমলবাবুরা বেড়াতে বেরোলেন। অল্প হাঁটার পর একটা সাইকেল রিক্সা চেপে নিউ দীঘায় পৌঁছলেন। এখানে ওল্ড দীঘার চাইতে সমুদ্রের সমারোহটা অনেক বেশি। একদিকে ঝাউবন, অন্যদিকে সমুদ্রের চাপা গর্জন। ঝুম্পির ভারী ভালো লাগে। এতক্ষণ আকাশটা মেঘ মুক্ত ছিল, বৃষ্টিরও নামগন্ধ ছিল না। হঠাৎ কোথা থেকে এক রাশ মেঘ ছুটে এসে দিনের আলো কেড়ে নেয়। ওরা তখন সমুদ্রের পাড় ঘেঁষে ইট ফেলা রাস্তা ধরে নিউ দীঘা থেকে হেঁটে ফিরছিল ওল্ড দীঘায়। সঙ্গে যদিও ছাতা, রেনকোট সবই আছে, তবে বাস্তবে ওগুলো কি কোনো কাজে লাগবে? আশঙ্কাটাই সত্যি হলো। খানিক পরে চারদিক কালো করে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। কাক ভেজা অমলবাবুরা সে যাত্রায় কোনো ক্রমে ফিরে এলো লাহা রেস্ট হাউসে। ঝুম্পি তখনও ঠান্ডায় হি হি করে কাঁপছিল। রেস্ট হাউসে ঢুকেই ওরা প্রথমে মুখোমুখি হলো সেই পক্ককেশ বৃদ্ধের। উনি এমনভাবে দাঁড়িয়ে যেন ঝুম্পিদের জন্যই অপেক্ষা করছিলেন। নিষ্প্রিয় মুখে বৃদ্ধ ভদ্রলোক উদাস নয়নে ঝুম্পির দিকে তাকিয়ে রয়েছেন। কম ভোল্টেজের আলো আধারী রেস্ট হাউসের ভেতরটা কেমন যেন থমথমে। এ দৃশ্যটা ঝুম্পির মা ও বাবার মনে একটু খোঁচা দিল। পরের দিন ভোরে সূর্যোদয় দেখার জন্য সময় মতন উঠতে হবে, তাই সে রাত্রে বেশ আগেই ঘুমিয়ে পড়লেন অমলবাবুরা। ঝুম্পি তো বিছানায় শুয়ে ঘুমিয়েই কাদা। তখন গভীর রাত, বাইরে ভীষণ দুর্যোগ, ঘরেতে অন্ধকার, লোডশেডিং। অমলবাবুর ঘুমটা হঠাৎ ভেঙে গেল। পাশে শোয়া ঝুম্পি ঘুমের মধ্যে কি যেন সব বকর বকর করছে, হাসছে, কাঁদছে, মাঝে মাঝে ধমকের সুরে কাউকে যেন বকাবকিও করছে। অমলবাবু ধর মরিয়ে উঠে বসেন। এ কি হলো? জলে ভিজে মেয়েটা জ্বর এলো নাকি? কই না তো। অমলবাবু মেয়ের গায়ে মাথায় হাত দিয়ে দেখলেন, না, টেম্পারেচার তো নর্মাল, তবে ঘুমের ঘোরে কেন এত ভুল বকছে? স্বপ্ন টপ্ন দেখছে বোধ হয়।
অমলবাবু আবার শুয়ে পড়লেন। ঘুমোতে সবেমাত্র চোখটা বুজে আসছে, তখনই শুরু হলো অদ্ভুত সেই কাণ্ড কারখানা। খুব মিহি আর মৃদু গলায় ঘরের মধ্যে কারা যেন কাঁদছে। মাঝে মাঝে কান্নাটা তীব্র হয়ে উঠছে, আবার কখনো কখনো ফুপিয়ে। পরিস্থিতিটা অমলবাবুর আর ভালো ঠেকছে না। মুহূর্তে বিছানা ছেড়ে হাতড়ে হাতড়ে ব্যাগটা থেকে 3 সেলের টর্চটা বের করে বিছানায় আলো ফেললেন। ঝুঁপিরে টর্চের আলোয় দেখে উনি তো বিস্ময়ে হতবাক। ঘুমন্ত ঝুঁপি বিছানার ওপর 2 হাতে কাউকে যেন স্পর্শ করতে চাইছে। রাগ, অভিমান, দুঃখ ও খুশি মুখে তার বিচিত্র অনুভূতির সমাবেশ। কই, মেয়ের পাশে তো কিচ্ছুটি নেই, ব্যাপারটা কি? আরেক পাশে ঝুম্পির মা গাঢ় ঘুমে অচেতন। অমলবাবুর মনে এবারে ভয়ের ছোঁয়াচ লাগে। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে পুরো ব্যাপারটা খতিয়ে দেখার চেষ্টা করলেন। উনি আরও অনুভব করলেন খুটখুট শব্দ তুলে কারা যেন ঘরময় হেঁটে চলে বেড়াচ্ছে। তৎক্ষণাৎ টর্চের আলো ফেলে ঘরের আনাচে কানাচে দেখে নেন। সত্যি কোথাও কিছু আছে কি? অমলবাবু বেশ মুশকিলেই পড়েছেন। শুধু তাই নয়, বিস্ময়ের বোধ হয় এখনও অনেক বাকি। কেননা টর্চের আলোটা যখন দেয়াল আলমারিতে পড়ল, সে দৃশ্য দেখে অমলবাবুর চক্ষু তো একেবারে চড়ক গাছ। কোথায় গেল পুতুলগুলো? খানিক আগে শোবার পূর্ব মুহূর্তেও তো পুতুলগুলো সব ছিল, কিন্তু এখন ওগুলো গেল কোথায়? অমলবাবু সারা দেহ ঘামে ক্রমে ভিজে উঠছে। ওর মনে পড়ছে রেস্ট হাউসের গায়ে চাদর ঢাকা সেই পক্ককেশ বৃদ্ধের ভাবলেশির মুখখানা। অমলবাবু ভাবছেন কি করা যায়। ঝুম্পিদের ঘুম থেকে ডেকে তুলবেন, নাকি সেই বৃদ্ধকে বিষয়টা জানিয়ে আসবেন? ঘড়িতে তখন প্রায় 4টে বাজে। ভোরের আলো ফোটেনি, বাইরে ঘুটঘুটি অন্ধকার। তবে গত সন্ধ্যার দুর্যোগ আর নেই। ঝড় বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। অবশেষে অনেক হাঁকাহাঁকি করে জমাট ঘুম থেকে ওদের ডেকে তুললেন অমলবাবু। হাই তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে দুজনেই ঘুম থেকে উঠে বসে। ঝুম্পি 2 হাতে চোখ রগড়াতে রগড়াতে তখনও যেন কিছু একটা সন্ধান করছে। শেষে এদিক ওদিক কাউকে দেখতে না পেয়ে কান্না জুড়ে দিল। আমার বন্ধুরা কোথায় গেল বাবা? ওদেরকে তুমি তাড়ালে কেন? এনে দাও আমার বন্ধুদের, এক্ষুনি এনে দাও। অমলবাবু দারুণ বিভ্রান্ত ধন্দের মধ্যে পড়লেন। তাহলে এই বাড়িতে কোনো রহস্য আছে নাকি? আলমারি থেকে পুতুলগুলোও তো উধাও। আর ঝুম্পির স্বপ্নের বন্ধুদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? লাহা রেস্ট হাউসে ঘর ভাড়া না নিলেই ভালো হতো। ব্যাপারটা দারুণ ভাবিয়ে তুলল। আমার মেয়ের কোনো অকল্যাণ হবে না তো? এমন গুমোট অবস্থা থেকে রেহাই পেতে অমলবাবু বললেন, চলো তৈরি হয়ে নাও, একটু পরেই আমরা সি বিচে যাব সূর্যোদয় দেখতে। এক ফাঁকে পুনরায় টর্চের আলো ফেললেন আলমারির ত্রায়। এ কি আশ্চর্য! কোথা থেকে আবার এলো এই পুতুলগুলো? ঠিক আগের মতনই নিখুঁতভাবে সাজানো। খানিক আগেও তো ওগুলো ছিল না। অমলবাবুর অবস্থা বাস্তবিকই শোচনীয়। দরদর করে আবার ঘামতে শুরু করলেন। মনের অস্বস্তি চরমে। তবু ওদের কাউকে কিছু বললেন না, পাছে মেয়ে ও মা ভয় পায়, তাই পুরো ব্যাপারটি ওদের চেপে গেলেন। তোমরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রেডি থাকো, আমি একটা কাজ সেরে এক্ষুনি আসছি। অমলবাবু সোজা রিসেপশন কাউন্টারে চলে এলেন। এ যেন আরেক চমক। এখানে এত ভোরে কাউকে পাওয়া যাবে আশাই করা যায়নি। সেই বৃদ্ধ গায়ে চাদর জড়িয়ে বসে আছেন রিসেপশন ডেস্কে। উনি কি তবে রাত্রে ঘুমননি? চেহারায় তো কোনো ক্লান্তির ছাপ নেই। উত্তেজিত অমলবাবু তড়িঘড়ি ওর পাশে গিয়ে বসে পড়লেন। উদ্বেগ নিয়ে খানিক অভিযোগের সুরে সবিস্তারে রাতের সব ঘটনা বর্ণনা করলেন অমলবাবু। বুকে যেন তার হাতুড়ি পিটছে। আপনি বিচলিত হবেন না অমলবাবু, আমি আপনাদের সঙ্গে কোনো রকম সঠতা করিনি। আমার দিদিভাই বা আপনাদের কারো তিল মাত্র অনিষ্ট হবে না। বৃদ্ধের কিন্তু উদ্বেগ বা উৎকণ্ঠার চিহ্ন নেই। স্থিতপ্রজ্ঞের মতো কথাগুলো বলে শুধুমাত্র একটা দীর্ঘশ্বাস ফেললেন। গত রাতের ঘটনার জন্য আমি দুঃখিত। কাল সন্ধ্যার দুর্যোগে আমার ঝুম্পি দিদিভাইকে দেখে আমার বুকে সে যে কি উথাল পাথাল, কি করে আমি তা বোঝাবো। তবে না, কোনো মন্দ চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্তে দিদিভাই ও বৌমাকে নিয়ে সূর্যোদয় দেখে আসুন। ততক্ষণে আপনাদের ব্রেকফাস্টের বন্দোবস্ত করে রাখছি। পরে আপনাকে সব কথা খুলে বলবো। বৃদ্ধের কথাবার্তায় আত্মীয়তার পরশ। অমলবাবু আর কোনো পাল্টা প্রশ্ন করতে না পেরে চলে গেলেন। তার মধ্যে কৌতূহল 100 গুণ বেড়ে গেল। নয়নাভিরাম সূর্যোদয়, অসীম সমুদ্র, উত্তাল ঢেউ,
চওড়া সমুদ্র তট, দূরে ঝাউবন, কোনো কিছুতেই অমলবাবু তৃপ্তি পাচ্ছেন না। মনটা কেবলই পড়ে আছে রেস্ট হাউসে ওই বৃদ্ধের প্রতি। দুপুরে চান খাওয়া করে ঝুম্পির মাও ঝুম্পি যখন একটু ঘুমিয়ে পড়েছে, অমলবাবু টুক করে বৃদ্ধের পাশে এসে বসলেন। বৃদ্ধ এবারে কোনো রকম গৌরচন্দিকা না করেই থমথমে মুখে শুরু করলেন। বুঝলেন অমলবাবু, এই লাহাবাড়ি আজকে নয়, আমার ঠাকুরদা শখ করে আজ থেকে প্রায় 60 বছর আগে এটি তৈরি করেছিলেন। এবারের অনেক শরিক কিনা, তাই আজ উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে বয়সের তুলনায় অনেক বেশি জরাজীর্ণ। এই বাড়িটার প্রতি আমার বাবার খানিক দুর্বলতা ছিল। উনি গত হবার পর কোনো একটা সময়ে তো এটা বেহাতি হয়ে যাচ্ছিল, কেননা বহুদিন এখানে কারো আসা যাওয়া ছিল না। বাবা আমার ভারী শৌখিন মানুষ ছিলেন। দেশ বিদেশে নানান দুর্লভ বস্তু সংগ্রহের নেশা ছিল বাবার। তার নিদর্শন নিশ্চয়ই কিছু চোখে পড়েছে আপনাদের সুতের দেয়াল আলমারি দুটো অজস্র মূল্যবান বই আর বিভিন্ন দেশের রকমারি পুতুলে ভরা। পুতুলগুলো আজও যেন নতুন, কি রংবাহারি উজ্জ্বল সব পোশাক ওদের। পুতুলগুলোকে দেখতেও কি দারুণ, যে কোনো শিশুর কাছে প্রাণের চেয়েও প্রিয়। আমার ভাই দাদা কাকাদের কোনো আগ্রহ না থাকলেও আমি আর আমার ছেলে দীঘার এই লাহাবাড়িকে উপেক্ষা করতে পারিনি। তাই আমার ছেলে ও মাহারা এক নাতনিকে নিয়ে পাকাপাকিভাবে থাকার ব্যবস্থা করলাম এখানে। সাধ্যমতো খরচা করে বাড়িটা সংস্কার করলাম। তারপর পাড়াপক্ষে এই হোটেল ব্যবসার শুরু। ছেলে আমার ব্যবসার হিসেব নিকেশটা দেখতো, বাকি সব কাজ এমনকি বোর্ডারদের রান্না খাওয়ার ব্যবস্থাটাও আমি নিজে সামলে দিতাম। আর সব কিছুর ওপরে ছিল আমার দিদিভাই, আমার নিত্য সঙ্গী, ওই দূর দেশে পড়ে থাকার প্রধান অবলম্বন। ওকে বড় করাই ছিল আমার একমাত্র বিনোদন, আমার মনোবলের উৎস। আপনাদের সুরটাই ছিল এ বাড়ির পুতুল ঘর, আমার দিদিভাইয়ের অতি প্রিয় জায়গা। পুতুলগুলো নিয়ে সে ঘন্টার পর ঘন্টা খেলা করতো ওখানে। পুতুলগুলো ছিল তার অতি আপন, আদরের সঙ্গী। দিদিভাই ওদের চান করাতো, চুল আঁচড়ে দিত, পোশাক পরাতো, খাওয়াতো, পাশে নিয়ে শুতো, ঘুম পাড়াতো। এই ছিল তার প্রাত্যহিক কাজ। আর ওদের সঙ্গে বকর বকর করা ছিল তার সর্বক্ষণের ব্যাপার। মোদ্দা কথা, পুতুলের সংসার নিয়ে আমার দিদিভাইয়ের ছিল সম্পূর্ণ এক ভিন্ন জগৎ। যাই হোক, আমাদের আড়াইটে প্রাণীর সময় মোটামুটি মন্দ কাটছিল না, কিন্তু বিধি মাম, কপালে আমার সুখ সইল না। আমার জীবনে এলো সেই কালান্তক সন্ধ্যা। তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। ওই বৃষ্টি মাথায় করে ছাতা নিয়ে বাবা মেয়ে দুজনে ঘুরতে গেল সমুদ্রের ধারে। আমার ছেলে আর দিদিভাই দুজনেরই ওটা একটা শখ। ওরা জলে ঝড়ে অন্ধকারে প্রায়ই অমন বেরোতো। স্ট্রিট লাইটের ক্ষীণ আলোয় বিচের ওপর পায়ে সমুদ্রের জল ছুঁয়ে ছুঁয়ে হাঁটতে ওরা খুবই ভালোবাসতো। সেই সন্ধ্যায় সমুদ্রটা ছিল বড় বেশি উত্তাল, আর বৃষ্টিটাও এলো তেড়ে ফুঁড়ে। ব্যাস, তারপর যে কি হলো আর কিছুই জানি না। ওরা আর ফিরে এলো না। সারা রাত হাজার খোঁজাখুঁজি করেও ওদের কোনো সন্ধান পাওয়া গেল না। তবে দুদিন পরে মাইল তিনেক দূরে এক খাঁড়িতে আমার ছেলের মরা দেহটার সন্ধান মিলল। দিদিভাইকে আজও আমি খুঁজে পাইনি। আসলে ওরা আমায় ছেড়ে চলে গেল চিরদিনের জন্য। একটা লম্বা শ্বাস নিয়ে একটু থামলেন বৃদ্ধ ভদ্রলোক। বুঝলেন অমলবাবু, সেই দিন থেকেই আমার জীবনটা যেন শূন্য, সব কিছু পানসে হয়ে গেছে, কিছুই আর ভালো লাগে না আমার। তারপর থেকে ওই পুতুলগুলোতেও কারো আর স্পর্শ পড়েনি। আমার দিদিভাই যেমন সাজিয়ে রেখে গেছিল ঠিক তেমনভাবেই পড়ে আছে আলমারি বন্দি হয়ে। মাঝে মাঝে মনটা যখন খুব খারাপ হয়, তখন আমি পুতুলগুলোর সামনে গিয়ে দাঁড়াই। ওগুলো দেখতে দেখতে কত সময় যে পার হয়ে যায় আমার নিজেরই খেয়াল থাকে না। দিদিভাই ও তার সঙ্গীদের জগৎটা আমাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে। আমার কানে ভেসে আসে তাদের যেন কান্নার শব্দ। মনে হয় পুতুলগুলো সারা ঘরে ছুটোছুটি করছে। একবার দিদিভাইয়ের খাটে উঠছে, শুচ্ছে, আবার নেমে আসছে। ঘুরঘুরে পায়ে খুটখুটে আওয়াজের সঙ্গে অবিরাম চলে মিনমিনে কণ্ঠে কান্না। এইভাবে আমার নিঃসঙ্গ দিনগুলো কাটছিল। তারপর এক সময় দিদিভাইয়ের ঘরগুলোকে আর ফাঁকা ফেলে রাখতে মন চাইল না। ঘরগুলোর কিছু অদল বদল ও মেরামত করে আমি রেস্ট হাউসের সব চাইতে ভালো স্যুটটা তৈরি করলাম, অর্থাৎ আপনারা যেখানে এখন আছেন। তবে অমলবাবু,
আপনি যেন আবার রাগ করে বসবেন না। আপনি দেখবেন আপনাদের কোনো রকম অনিষ্ট হবে না। কথাগুলো বলতে বলতে সংকোচ আর আবেগে বৃদ্ধের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। ও নিষ্প্রিয় ও আপাত কঠিন মুখটা এবারে ভীষণ রকমের অসহায় হয়ে পড়ে। তবে নিমেষে উনি নিজেকে সামনে নিয়ে আবার শুরু করলেন। বুঝলেন অমলবাবু, আমার শূন্য বুকটা এই মুহূর্তে দারুণভাবে ভরাট। আপনাদের ও ঝুম্পি দিদিকে দেখে আমার সব দুঃখ আজ মুছে গেছে। তাই বলছিলাম, যদি কোনো আপত্তি না থাকে অনুগ্রহ করে আরও কটা দিন আমার এখানে থেকে যান, তাহলে আমি অন্তত একটু শান্তি পাব। তবে গত রাতের ঘটনা নিয়ে কিছু ভাববেন না। ঘটনাটা বিস্ময়কর ঠিকই, হয়তোবা এর কোনো ব্যাখ্যাও নেই, কিন্তু বিশ্বাস করুন এতে আপনাদের বা আমার ঝুম্পি দিদুর কোনো রকম অকল্যাণ হবে না। এত সব শোনার পর অমলবাবুর ইচ্ছে ছিল না লাহা রেস্ট হাউসে পুনরায় থাকতে। তবে বৃদ্ধের মুখটা মনে পড়তে অমলবাবুর ভাবান্তর ঘটল। তাই আরও একটা রাত এখানে থেকে যেতে মনস্থ করলেন। সে রাত্রিটা অবশ্য নির্বিঘ্নেই কাটল। ওদের ঘুমটাও হলো বেশ জমাট। এবারে ফেরার পালা। অমলবাবুরা যখন পুতুল ঘর ছেড়ে বেরিয়ে এলেন, বৃদ্ধ মানুষটার চোখ দুটো ছলছল করে উঠল। মুখে কিচ্ছুটি বললেন না। নিঃশব্দে পুতুলের আলমারিটা খুলে একটা অসাধারণ পুতুল উনি ঝুম্পিকে উপহার দিলেন। রুবিয়া নামের ওই পুতুলটাকে দারুণ সুন্দর দেখতে। ভুতুড়ে পুতুলগুলোর প্রতি অমলবাবুর একটু ভয় ছিল, তাই ওগুলো নিতেও তার ঘোরও আপত্তি। কিন্তু পুতুল পেয়ে ঝুম্পি তো মহা খুশি। তাই মন থেকে না চাইলেও ঝুম্পির বাবা এ ব্যাপারে বৃদ্ধকে কোনো রকম বাধাই দিতে পারলেন না। অমলবাবু প্রকৃতপক্ষে বৃদ্ধের প্রতি যথেষ্ট দুর্বল হয়ে পড়েছেন। লাহা রেস্ট হাউসের প্রতি কেমন যেন একটা মমতা জন্মে গেছে। হানাবাড়ির মতো দেখতে রেস্ট হাউসটা ছেড়ে আসতে মনটা ভীষণ ভারী হয়ে উঠেছিল। তবু তো ফিরতে হবে। দীঘার লাহা রেস্ট হাউস ও তার পুতুল ঘরের অদ্ভুত বেদনার সঙ্গে নিয়ে অমলবাবু বাসে উঠে বসলেন। এই দুদিনের বিচিত্র গাথা ঝুম্পি কিংবা তার মা কেউই টের পেল না। খোলা জানলার ধারে বাইরে মুখ রেখে ঝুম্পি শান্ত হয়ে বসে আছে। ওর হাতে রয়েছে বৃদ্ধের দেয়া রুবিয়া ডল আর দীঘা থেকে কেনা ঝিনুকের পুতুলটা। ঝুম্পির খুব মনে ধরেছে রুবিয়াকে। অমলেন্দুবাবু এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন রুবিয়ার দিকে। ওদের বাস তীব্র গতিতে ছুটে চলেছে। সহসা এক ঝলক দমকা বাতাস রুবিয়াকে উড়িয়ে নিয়ে গেল ঝুম্পির হাত থেকে। যদিও ঝিনুকের পুতুলটা হাতে যেমন ধরা ছিল ঠিক তেমনি রয়ে গেল। আচমকা এই ঘটনায় অমলবাবু তৎক্ষণাৎ খোলা জানলায় মুখ বাড়ালেন। ঝুম্পিও জানলার বাইরে প্রায় ঝুঁকে পড়ল, যদিও সে কিছুই দেখতে পেল না। রুবিয়াকে হারিয়ে অঝরে কান্না জুড়ে দিল ঝুম্পি। কিন্তু অমলবাবু স্পষ্ট দেখতে পেলেন পুতুলটাকে। অবিশ্বাস্যভাবে ওটা শূন্যে ভাসছে। কিছুক্ষণের মধ্যেই গ্যাস বেলুনের মতো উঠতে উঠতে সেটা ক্রমে এক বিন্দুর আকার নিয়ে মহাশূন্যে মিলিয়ে গেল। পুতুলটা মাটিতে পড়ল না। একটা দীর্ঘশ্বাস ফেলে শঙ্কিত অমলবাবুর স্বগতোক্তি করলেন, ওহ, বিস্ময়ের কি আর শেষ নেই। এতে মেয়েটা আমার হয়তো কষ্ট পাবে ঠিকই, তবে রুবিয়া হারিয়ে গিয়ে আমাকে অন্তত ভয়মুক্ত করে গেল। শেষ হলো ভৌতিক গল্প। কেমন লাগলো জানাবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।